আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকের ক্লাসটা হলো স্পেশালাইজড এসএসসি স্টুডেন্ট যারা তাদের জন্য মেইনলি। তো এসএসসিতে আর্থিক বিবরণী আমরা জানি, আর্থিক বিবরণীতে বাধ্যতামূলক 2টা সৃজনশীল আসে, 2টাই দিতে হয়। তো এখানে আমাদের আর্থিক বিবরণীর যে 3 নম্বর পার্টটা হলো আর্থিক অবস্থা বিবরণী। আর্থিক অবস্থা বিবরণীর আমাদের সেগমেন্ট আছে হলো 2টা। একটা হলো আমরা প্রথমে মোট সম্পদ বের করবো, আর আরেকটা আমরা মোট দায় ও মালিকানা সত্ত্ব বের করবো। তো এসএসসি স্টুডেন্টদের জন্য আমার এই আর্থিক অবস্থা বিবরণীর উপর 2টা ক্লাস যাবে, ঠিক আছে। আর এই 2টা ক্লাসের উপকারিতা কি, মোটামুটি ভাবে এসএসসিতে যেসব ব্যাপারগুলো অনেক ইম্পর্টেন্ট, যেসব ব্যাপারগুলো অনেক ইম্পর্টেন্ট সেই সব আইটেমগুলো আমি এখানে দিয়েছি এবং এগুলো আমি লজিক্যালি আলোচনা করবো এখন, ঠিক আছে। আমরা শুনি। তো আমরা মনে করো এই হলো আমাদের উদ্দীপক, ভালো করে শুনি। উদ্দীপকের আলোকে আমাদেরকে বলছে যে আর্থিক অবস্থা বিবরণীর সম্পত্তি পার্শ্ব প্রস্তুত করো। আর্থিক অবস্থা বিবরণীর আমি আগেই বলছি সেগমেন্ট কয়টা, 2টা। একটা হলো মোট সম্পদ বের করতে হবে, আর একটা মোট দায় ও মালিকানা সত্ত্ব বের করতে হবে। মনে করো আমাদেরকে কোশ্চেন বললো আর্থিক অবস্থা বিবরণীর মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। তা আমি এই যে আর্থিক অবস্থা বিবরণীর ছক কেটে ফেলছি, আর্থিক অবস্থা বিবরণী, এখানে ব্র্যাকেটে লিখছি সম্পদ পাশ, নিচে ডেট দিতে হয়। আমি তো ম্যাথটা জানানো দরকার, এত সিস্টেম আমি অবলম্বন না করলাম। তো দেখো সম্পদের আমাদের সেগমেন্ট কয়টা, সম্পদের সেগমেন্ট হলো টোটাল 4টা। কয়টা সেগমেন্ট? 4টা। একটা হলো স্থায়ী সম্পদ, একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ, একটা চলতি সম্পদ, আর একটা হলো অলিক সম্পদ, ঠিক আছে। আমরা যখন এসএসসির বোর্ডের কোশ্চেনগুলো যখন ঘাটাঘাটি করবো তখন ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখবা যে এই 4টা সেগমেন্টই আমাদের উদ্দীপকে দেওয়া থাকে না। বুঝা গেছে আমার কথা? 4টা সেগমেন্টই থাকে না, কারণ আমাদের বোর্ডে কোশ্চেন তো এত বড় আসবে না। আমি যে এখানে যে এত বড় দিছি এত কিছু আসবে না একসাথে। তবে মোটামুটি ভাবে যেসব আইটেমগুলো নিয়ে স্টুডেন্টদের ঝামেলা হইতে পারে সেগুলো আমি এখানে দিয়েছি, ঠিক আছে। আমি আগে একটু ভয় কমিয়ে দিচ্ছি, সেটা হলো কি এই 4টা সেগমেন্টই বেশিরভাগ ক্ষেত্রে এসএসসিতে আসে না। বেশিরভাগ ক্ষেত্রে 2টা সেগমেন্ট আসে অথবা 3টা সেগমেন্ট আসে, 4টা খুব কমই আসে। মনে করো দেখলা যে অঙ্কের ভিতরে শুধু স্থায়ী সম্পদ পেলা আর চলতি সম্পদ পেলা, কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ নাই, অলিক সম্পদ নাই, ব্যাপারটা হলো, ঠিক আছে। এবার আমরা ম্যাথে ডাইরেক্ট চলে যাই, কিভাবে ম্যাথ করা যায়, ঠিক আছে। তো স্থায়ী সম্পত্তি কাকে বলে? যেসব সম্পত্তির মেয়াদ সাধারণত 1 বছরের বেশি সময়কাল পর্যন্ত হয়ে থাকে সেটাকে কি বলা হয়? স্থায়ী সম্পত্তি বলা হয়। বা যেসব সম্পত্তির সুবিধা আমরা 1 বছরের বেশি সময় পর্যন্ত ভোগ করবো তাকে কি বলে? স্থায়ী সম্পদ বলে। যেমন মেশিন, আসবাবপত্র, দালান কোঠা, যন্ত্রপাতি, ভূমি, এগুলো হলো স্পর্শনীয় স্থায়ী সম্পদ। আরো কিছু অস্পর্শনীয়, মানে যেগুলো দেখা যায় না, এরকম স্থায়ী সম্পদ আছে। যেমন ইজারা সম্পদ, সুনাম, পেটেন্ট, গ্রন্থসত্ত্ব, ট্রেডমার্ক। এই 5টা হলো আমাদের কি অদৃশ্যমান স্থায়ী সম্পদ, যেগুলো আমরা রেওয়ামিল চ্যাপ্টারে শিখেছি, ঠিক আছে। তো এই স্থায়ী সম্পত্তিগুলো যদি আমরা পাই তাহলে সেগুলো আমরা এখানে লিখে দেবো। তারপরে এটা নিয়ে আরো কিছু কথা আছে, কথা আমি একটু পরে বলতেছি। বিনিয়োগ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ। বিনিয়োগ কাকে বলে এটা একটু শুনে নিই। বিনিয়োগ কাকে বলে শুনো আগে, হ্যাঁ, বুঝে বুঝে ম্যাথ করবা তাহলে ইজি লাগবে। বিনিয়োগ কাকে বলে? আমি আমার নিজের ব্যবসা এটা ছাড়া আমি যদি অন্য কোনো ব্যবসায় একটা দীর্ঘমেয়াদী সময়ের জন্য, মানে মোর দেন 1 ইয়ার, দীর্ঘমেয়াদী সময়ের জন্য যখন আমি কোনো টাকা পয়সা বিনিয়োগ করব বা টাকা পয়সা খাটাবো লাভের আশায়, সেটাকে বলা হয় কি? বিনিয়োগ। নিজের ব্যবসা ছাড়া অন্য ব্যবসায় টাকা খাটাইলে সেটাকে কি বলে? বিনিয়োগ বলে। চলতি সম্পদ। চলতি সম্পদ কাকে বলে? সাধারণত যেসব সম্পদের স্থায়িত্ব লেস দেন 1 ইয়ার হয়, 1 বছরের কম সময়কাল পর্যন্ত হয়ে থাকে, তাকে কি বলে? চলতি সম্পত্তি বলে, ঠিক আছে। অথবা এইভাবে চিন্তা করতে পারো, যেসব সম্পদের পরিমাণটা স্বাভাবিক অর্থেই যে কোনো সময় চেঞ্জ হতে পারে, যেসব সম্পদের পরিমাণটা বোঝার চেষ্টা করো, সেগুলোকে কি বলে? চলতি সম্পদ বলে। তা আমাদের চলতি সম্পদ কি কি আছে আমি একটু বলে দিই। যেমন হাতে নগদ, এটা আমাদের চলতি সম্পদ। হাতে নগদ টাকা, ব্যবসায় যে টাকা আছে এটা আমাদের চলতি সম্পদ, এটা যে কোনো সময় চেঞ্জ হতে পারে। ব্যাংক জমা, এটা আমাদের চলতি সম্পদ। ব্যাংকে যে টাকা আছে এটা যে কোনো সময় চেঞ্জ হতে পারে, চলতি সম্পদ। চলতি সম্পদ সবগুলোই বলতেছি, শুনো, হ্যাঁ। তারপরে আমাদের সমাপনী মজুত পণ্য, এটা আমাদের চলতি সম্পদ। সমাপনী মজুত পণ্য মানে কি? আমার যে দোকান বা আমার যে ব্যবসা, বছরের শেষে যেই পণ্যটা বেঁচে আছে, বিক্রি করতে পারি নাই, ওইটা আমাদের কি? সমাপনী মজুত পণ্য। এটা আমাদের চলতি সম্পদ। কেন? কারণ এটা যে কোনো সময় চেঞ্জ হতে পারে। কাউকে সকালেই দোকান খুললে দেখা যাবে এটা কমবে বা বাড়বে, কিছু একটা হবে। তারপরে আমাদের চলতি সম্পত্তি আছে হলো অব্যবহৃত মণিহারি। আমরা জানি মণিহারি হলো আমাদের ব্যয়। মণিহারি কি? লেখার কাজে যা ব্যবহার করা হয়, যেমন কলম, পেন্সিল, খাতা, এগুলো হলো আমাদের মণিহারি। তো ইউজুয়ালি এটা আমাদের কি? ব্যয়, কারণ এটার মূল্য অনেক কম, ঠিক আছে, স্থায়িত্ব কম, এই জন্য এটাকে, এবং এটার স্থায়িত্ব এত বেশি না আর কি, যে কোনো সময় ইউজ হয়ে যেতে পারে, এই জন্য এটাকে কি বলা হয়? ব্যয় বলা হয়, ঠিক আছে। মণিহারি হলো আমাদের ব্যয়। কিন্তু মনে করো অব্যবহৃত মণিহারি কিনে আসছি কিন্তু এটা আমি ব্যবহার করতে পারি না, অব্যবহৃত অবস্থায়, ইনট্যাক্ট অবস্থায় পড়ে আছে,
বুঝতে পারছো? তাহলে ওইটাকে কি ব্যয় বলা যাবে? ব্যয় বলা যাবে না, ওটা তো আমি ইউজ করি নাই। বুঝা গেছে? তাহলে অব্যবহৃত মনিহারে আমাদের কি সম্পদ হবে, এবং কি ধরনের সম্পদ? চলতি সম্পদ। এর স্থায়িত্ব এত বেশি হবে না। দেখো 4টা চলতি সম্পদ বলছি। তারপরে আমাদের চলতি সম্পদ আছে হলো দেনাদার। দেনাদার মানে কি? দেনাদার মানে এমন কিছু ব্যক্তিবর্গ যাদের কাছ থেকে আমি টাকা পাবো, ঠিক আছে, তাকে কি বলা হয়? দেনাদার বলা হয়। 5 নম্বর চলতি সম্পদ গেল। 6 নম্বর চলতি সম্পদ শোনো, সেটা হলো কোনো আইটেমের সাথে যদি প্রাপ্য কথাটা যুক্ত থাকে, যে কোনো আইটেমের সাথে কি কথা? প্রাপ্য। প্রাপ্য এই কথাটার মানে কি? প্রাপ্য এই কথাটার মানে হলো যা আমি পাবো, পাই নাই এখনো, ভবিষ্যতে পাবো। সো ইন ফিউচার আমি যে জিনিসটা পাবো সেটাকে কি বলা হয়? সম্পদ বলা হয়। আর এটা যে পাবো মানে 20-30 বছর পরে পাবো না, এটা 2-3 মাসের মধ্যে যে কোনো সময় পেয়ে যেতে পারি। এই জন্য এটা আমাদের কি? চলতি সম্পদ হবে। প্রাপ্যযুক্ত যে কোনো হিসাব, যেমন প্রাপ্য বিল, প্রাপ্য ভাড়া, প্রাপ্য নোট, প্রাপ্য কথাটা থাকলে সেটা আমাদের কি? চলতি সম্পদ। তো 6টা চলতি সম্পদ গেল, ঠিক আছে। এছাড়া আমাদের চলতি সম্পদ আছে হলো অগ্রিম ব্যয়। কি ব্যয়? অগ্রিম ব্যয় মানে আগে আগে কোনো খরচের টাকা আমি দিয়ে দিছি। তা আগে আগে কোনো খরচের টাকা দিয়ে দিছি, তাহলে ইন ফিউচারে আমি এটার জন্য কি সুবিধা পাবো? মনে করো বেতন, বেতন আমাদের কি? ব্যয়। কিন্তু মনে করো বলা আছে অগ্রিম বেতন, মানে আগামী 3 মাসের বেতন অগ্রিম দিছি, অগ্রিম বেতন। তো অগ্রিম বেতন যে আমি আগে আগে দিয়ে দিছি, এখন যাকে অগ্রিম বেতন দিছি তার কাছ থেকে ইন ফিউচারে আমি কি পাবো? সুবিধা পাবো। তাহলে এটা আমাদের জন্য কি হবে? সম্পদ হবে। অগ্রিম বেতনটা আমাদের সম্পদ হবে, অগ্রিম ব্যয় সম্পদ। মোটামুটি ভাবে এই চলতি সম্পদগুলো জানলেই হবে, ঠিক আছে। এরপরে আছে আমাদের অলিক সম্পদ। অলিক সম্পদের ব্যাপারটা আসলে কি একটু বোঝো, হ্যাঁ। যেটা অলিক সম্পদ হলো কি, মানে যেটা আসলে সম্পদ না, আসলে হলো ব্যয়। আসলে কি? ব্যয়। কিন্তু ব্যয় হওয়া সত্ত্বেও যেটা আচরণ করতেছে সম্পদের মতো, বুঝছো? সেটাকে কি বলা হয়? অলিক সম্পদ বলা হয়। বা অলিক সম্পদের কথা অনেকে এরকম ভাবেও বলে থাকে যে অলিক সম্পদ হলো কি, যার কোনো আর্থিক মানে যার কোনো বিক্রয় মূল্য নাই, তুমি এই অলিক সম্পদ কখনো বিক্রি করতে পারবে না। ব্যাপারটা হলো এরকম। সেটাকে কি বলা হয়? অলিক সম্পদ বলা হয়। যাই হোক, অলিক সম্পদ নিয়ে আর ডিটেইল কথা না বলি, এগুলো আমি আগে আলোচনা করছিলাম। তো আমাদের 9-10 এর জন্য এসএসসি তে অলিক সম্পদ একটা উদাহরণ মনে রাখলেই চলবে। সেটা হলো কি? বিলম্বিত বিজ্ঞাপন। বিলম্বিত বিজ্ঞাপন নিয়ে আমি গ্র্যাজুয়ালি একটু পরে আলোচনায় আসতেছি। তো মোটামুটি ভাবে এই হলো আমার সম্পদগুলা নিয়ে একটা ছোট্ট ধারণা। এবার আমরা উদ্দীপক থেকে ম্যাথ খুঁজে খুঁজে দেখতেছি আমি সবকিছু, হ্যাঁ, সবাই খুব সিরিয়াসলি শুনবা। তো প্রথমেই আমরা উদ্দীপকের প্রথমেই পেয়েছি ইজারা সম্পদ। ইজারা সম্পদ, ইজারা সম্পদ মানে আমরা জানি যে অনেক সময় এরকম হয় আমার প্রতিষ্ঠানে যে আমার একটা সম্পদ কেনার দরকার নাই, কিন্তু আমি ওই সম্পদটা ভাড়া করে নিয়ে এনে চালাচ্ছি। তো যখন একটা সম্পদ যখন আমি একটা লং টার্মের জন্য ভাড়া করে নিয়ে আসি, সেটাকে বলা হয় কি? ইজারা সম্পদ। যেমন কি মনে করো আমার একটা বুলডোজার মেশিন লাগবে বা বুলডোজার গাড়ি লাগবে, বুলডোজার গাড়ি। এখন বুলডোজার গাড়ি আমি কি করলাম? কোন একটা কোম্পানির কাছ থেকে বললাম যে ভাই আমাকে এটা 10 বছরের জন্য আপনারা দিয়ে দেন। বুঝতেছ আমার কথা? বুলডোজার মেশিন কিনি নাই, তাকে বলছি যে ভাই 10 বছরের জন্য এই গাড়িটা আপনি আমাকে দিয়ে দেন। তো এই যে এই গাড়িটা যে আমি নিয়ে আসবো তার কাছ থেকে, আমাকে কি ফ্রি দিবে? এটা ফ্রি দিবে না। এটার জন্য তাকে অবশ্যই আমার কি করতে হবে? টাকা দিতে হবে। তো তাকে আমি যেই টাকা দিয়ে বুলডোজার মেশিনটা নিয়ে আসছি, এই সম্পদটাকে আমার কি বলতে হবে? ইজারা সম্পদ বলতে হবে। যেমন এই যে দেখো এখানে কি বলছে? ইজারা সম্পদ প্রাকৃতিক 10 বছর কয় টাকা? 80,000 টাকা। মানে কোন একটা সম্পদ 10 বছরের জন্য 80,000 টাকা দিয়ে আমি নিয়ে আসছি, এটা হলো ইজারা সম্পদ। বুঝা গেছে আমার কথা? আচ্ছা, এখন আমরা তো 2024 সালের ম্যাথ করতেছি। তো ইজারা সম্পদের মেয়াদ 10 বছর কি এখন 10 বছর নাকি আগে 10 বছর ছিল? মানে এই বছরের শুরুতে আমরা যে 24 সালের ম্যাথ করতেছি, 24 সালের শুরুতে ইজারা সম্পদের মেয়াদ কত ছিল? 10 বছর। কিন্তু আমরা এখন কোথায় আছি? 24 সালের শেষে আছি। তাহলে এখন কি ইজারা সম্পদ 10 বছরের লেখাটা কি ঠিক হবে না ভুল হবে? ভুল হবে। বুঝতে যাওয়ার কথা, এটা লেখাটা কি হবে? ভুল হবে। ইজারা সম্পদ আসলে এখন কয় বছরে আছে? 9 বছরে আছে। তার মানে ইজারা সম্পদ 10 বছরের মধ্যে 9 বছরেরটা আছে এখনো, আর 1 বছরেরটা আমরা ব্যবহার করে ফেলছি, মানে খরচ করে ফেলছি। তো ইজারা সম্পদ যে 1 বছরেরটা ব্যবহার করে ফেলছি বা খরচ করে ফেলছি, এই খরচটাকে বলা হয় ইজারা সম্পদের অবলোকন। কি বলে? ইজারা সম্পদের অবলোকন। এখন এটা লিখবো কিভাবে দেখো, হ্যাঁ, জাস্ট দেখো সবাই। এখানে আগে আমি লিখলাম ইজারা সম্পদ, স্থায়ী সম্পদের নিচে লিখলাম, হ্যাঁ, ইজারা সম্পদ আছে কত টাকা? 80,000 টাকা। এই যে লিখলাম ফার্স্ট কলামে 80,000 টাকা। 80,000 টাকা এটা কয় বছরের? 10 বছরের। এখান থেকে কয় বছরেরটা ডিডাক্ট করতে হবে আমাদের? 1 বছরেরটা, আর 9 বছরটা দেখাইতে হবে। তো 1 বছরেরটা যে আমরা ইউজ করে ফেলছি, অ্যাকাউন্টিং এর ভাষায় এটাকে কি বলে? অবলোকন বলে। আমি যদি বলতাম যে ইজারা সম্পদ খরচ হইতো, কিন্তু এটা খরচ না, এটাকে অবলোকন বলে। তাহলে মাইনাস কি আমি লিখলাম? অবলোকন। তো অবলোকন কয় বছরেরটা? 1 বছরেরটা। তো 80,000 টাকা কয় বছরের? 10 বছর। তাহলে এটাকে 10 দিয়ে ভাগ দিলে 1 বছরেরটা চলে আসবে। তাহলে আসলো কয় টাকা? 8,000 টাকা। এটা মাইনাস করে বাইরে কত আসলো? 72,000 টাকা।
তাহলে এই 72,000 টাকা ইজারা সম্পদ এটা কয় বছরের? 9 বছরের। বুঝছি আমরা? গেল। এরপরে আমরা পেয়েছি মেশিন। মেশিন অবশ্যই আমাদের সম্পদ। কি ধরনের সম্পদ? স্থায়ী সম্পদ। তাহলে এই যে স্থায়ী সম্পদে লিখলাম মেশিন, সবাই বুঝো। মেশিন আমরা লিখলাম কয় টাকা? 1 লাখ টাকা। এখন দেখো মেশিন, এখানে যে মেশিনের মূল্য 1 লাখ টাকা। এখন এখানে একটা প্রশ্ন যে এটা মেশিনের কি মূল্য? এটা হলো মেশিনের ক্রয় মূল্য। একটু জেনে রাখো, মেশিনের কি মূল্য? এটা ক্রয় মূল্য। মানে এই মেশিনটা কিনছিলাম আমরা 1 লাখ টাকা। আর এই যে এখানে দেওয়া আছে পুঞ্জীভূত অবচয় মেশিন 5,000 টাকা। মানে কেনার পর মেশিনটাকে আমি প্যাকেট করে রেখে দিছি নাকি ইউজ করছি? ইউজ করছি। পুঞ্জীভূত অবচয় মেশিন মানে হলো এই মেশিনটা কেনার পর এই মেশিনটার টোটাল এতটুকু অবচয় হয়েছে। এই বছরে না, বিগত বছরগুলোতে এটার অবচয় হয়েছে 5,000 টাকা। তাহলে মেশিনের মূল্য এখন 1 লাখ বলাটা কি ঠিক হবে না ভুল হবে? ভুল হবে। বুঝতেছো? মেশিন কয় টাকা? 1 লাখ টাকা। মানে 1 লাখ টাকা আমরা এই মেশিনটা কিনছিলাম 1 লাখ টাকা। আর পুঞ্জীভূত অবচয় মেশিন মানে কি? পুঞ্জীভূত অবচয় মানে কেনার পর। কিসের পর? কেনার পর এই মেশিনটা টোটাল 5,000 টাকার অবচয় হয়েছে বা ব্যবহার হয়েছে। তাহলে পুঞ্জীভূত অবচয় মেশিন, এটা আমাদের আসলে মেশিনের মূল্যকে কি করবে? কমাবে। ঠিক আছে? তাহলে এই যে মেশিন লিখলাম 1 লাখ মাইনাস কি পুঞ্জীভূত অবচয় কয় টাকা? 5,000 টাকা। আই থিংক বুঝছো? জি স্যার। তাহলে বাইরে কত আসলো? 95,000। এখানে আমি একটু ভুলবশত একটা আইটেম দেই নাই, এখানে আমি একটু মুখে বলে দিই। মনে করো সমন্বয়ে এখানে বলতো, যদি বলতো যে মেশিনের অবচয় ধরো 10%, তো পুঞ্জীভূত অবচয়, এই যে এখানে যে পুঞ্জীভূত অবচয় 5,000 টাকা, পুঞ্জীভূত অবচয় কিন্তু অবচয়, কিন্তু এটা কি এই বছরের অবচয় নাকি বিগত বছরগুলোর অবচয়? বিগত বছর। এগুলো কিন্তু বুঝাইছিলাম আগে। পুঞ্জীভূত অবচয় মেশিন মানে কি? এটা হলো মেশিনের এই বছর ছাড়া বিগত বছরগুলোর টোটাল ব্যবহার। ঠিক আছে? আর এখানে যদি সমন্বয় বলতো যে মেশিনের অবচয় ধরো 10%, কয় পার্সেন্ট ধরো? 10%। তার মানে হলো 2024 সালে আমরা মেশিন 10% ব্যবহার করছি। বুঝছো আমার কথা? তো এই যে 10% যে ব্যবহার করছি, এই অবচয় আমাদের মেশিনের মূল্যকে বাড়াবে না কমাবে? এটাও কমাবে। এটা হলো এই বছরের ব্যবহার, এই বছরের অবচয়, আর এটা হলো বিগত বছরগুলোর অবচয়। তো মানে মোরাল অফ দ্য স্টোরি কি আসলো? যে যদি মনে করো মেশিন দেওয়া থাকে, পুঞ্জীভূত অবচয় মেশিন দেওয়া থাকে, আর নিচে মনে করো অবচয় দেওয়া থাকে, তাহলে কি করবো আমরা? আগে মেশিন লিখবো 1 লাখ টাকা। এবার নিচে যে অবচয় আছে, এই অবচয়টা আমরা মেশিন থেকে কি করবো? মাইনাস করবো। মাইনাস করার পর এই যে পুঞ্জীভূত অবচয় মেশিন যেটা আছে, এটাও আমরা মেশিন থেকে মাইনাস করবো। ঠিক আছে? এটা কিন্তু আসতে পারে, এসএসসিতে আসতে পারে, আসছে এরকম। অবচয় মাইনাস যাবে, আবার কি পুঞ্জীভূত অবচয় মেশিন এটাও মাইনাস যাবে। ঠিক আছে? তো স্থায়ী সম্পদ নিয়ে মোটামুটি ভাবে আলোচনা এগুলো। স্থায়ী সম্পদ আর নাই এখানে। এবার এই দুইটা যোগ করে আমাদের আসবে 1,67,000। এটা হলো আমাদের মোট স্থায়ী সম্পদ। আমার মনে হয় বুঝছো? ঠিক আছে? আস্তে আস্তে এগুই আমরা। আচ্ছা, এরপরে আছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। দীর্ঘমেয়াদী বিনিয়োগ এটা কি আমি আগেই বলছি। দীর্ঘমেয়াদী বিনিয়োগ মানে যে আমার নিজের ব্যবসা ছাড়া আমি যদি অন্য কোনো ব্যবসায় টাকা খাটাই, সেটাকে কি বলা হবে? বিনিয়োগ বলা হবে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ ম্যাক্সিমাম ক্ষেত্রে বোর্ডে এই যে 10% বিনিয়োগ বা 6% বিনিয়োগ বা 9% বিনিয়োগ এই নামেই লেখা থাকে। বুঝা গেছে নাকি জানি না, কিন্তু এটার কিছু সিনোনিম আছে। এই সিনোনিম গুলো জানতে হবে। কিন্তু এই নাম অন্য নামেও আসছে। বিনিয়োগ, বিনিয়োগের আরেকটা নাম হলো লগ্নি। কি নাম? লগ্নি। খেয়াল করো কিন্তু এটা কিন্তু ইম্পর্টেন্ট, বোর্ডে কিন্তু আসছে এটা, এই যে লগ্নি। তো মনে করো যদি বলা থাকে যে 10% লগ্নি, তখন কিন্তু এরকম বলা যাবে না আল্লাহ লগ্নি আবার কি, এটা বলা যাবে না। লগ্নি মানে কি? বিনিয়োগ। এটা বিনিয়োগের আরেকটা নাম। বুঝা গেছে? বিনিয়োগের আরো নাম আছে, সেটা হলো কি? সঞ্চয়পত্র। সঞ্চয়পত্র। সঞ্চয়পত্র মানে কি? গভর্নমেন্ট, মানে যে কোনো সরকার মনে করো মানুষের জন্য বা যে কারো জন্য হলো কি করে, কিছু পেপারস ইস্যু করে। এই পেপারস ইস্যু করে সাধারণ মানুষের থেকে গভর্নমেন্ট টাকা নেয় কোথাও বিনিয়োগ করার জন্য। বুঝা গেছে? তাহলে এই সঞ্চয়পত্র মানে কি? সঞ্চয়পত্র মানে হলো আমি গভর্নমেন্টের কাছ থেকে সঞ্চয়পত্র কিনছি, আর এই টাকাটা আমি কাকে দিছি? গভর্নমেন্টকে দিছি। গভর্নমেন্ট এই টাকাটা নিয়ে কি করবে? ব্যবসা করবে বা যে কোনো কাজে ইনভেস্ট করবে, আর ওইটা থেকে সুদ বা প্রফিট কি করবে? আমাকে দিবে। তাহলে সঞ্চয়পত্র কিন্তু এক ধরনের বিনিয়োগ। কোন খাতে বিনিয়োগ? সরকারি খাতে বিনিয়োগ। তাহলে সঞ্চয়পত্র আমাদের কি? বিনিয়োগ। বুঝতেছো তো? বুঝাটা জরুরি, মুখস্থ কত করবা, বুঝাটা জরুরি। আর সঞ্চয়পত্র এটার আরেকটা ইংলিশ নাম আছে, ইংলিশ নামটাও আসছে পরীক্ষায়, সেটা হলো সেভিংস সার্টিফিকেট। দেখো সঞ্চয় এটার ইংলিশ কি? সেভিংস। আর সার্টিফিকেট মানে পত্র, পত্রের ইংলিশ কি?
সার্টিফিকেট, ঠিক আছে? তাহলে বিনিয়োগের আমরা এই চারটা সিনোনিম আসলাম, এই ভেজালের বাইরে আর আসবে না, এটা কনফার্ম। তাহলে বিনিয়োগের নাম বিনিয়োগ, বিনিয়োগের নাম লগ্নি, বিনিয়োগের নাম সঞ্চয়পত্র, আবার বিনিয়োগের নাম সেভিং সার্টিফিকেট, সব একই কথা। এগুলা যদি আমাদের উদ্দীপকে দেওয়া থাকে এগুলাকে তুলে এনে এটা নিচে লিখবো, নিচে রেখে থার্ড কলমে লিখবো দীর্ঘমেয়াদী বিনিয়োগের মধ্যে কখনোই গ্যাঞ্জাম থাকবে না, কখনোই থাকবে না গ্যাঞ্জাম। বুঝা গেছে আমার কথা? তো আমরা এখানে পেয়েছি কি 10% বিনিয়োগ, তাহলে এখানে লিখে দিলাম 10% বিনিয়োগ। আর বিনিয়োগের মূল্য কত আমাদের? 90,000 টাকা। এই যে একদম থার্ড কলামে 90,000 টাকা লিখে দিলাম। বুঝা গেছে জালিয়ার? এটার কোনো গ্যাঞ্জাম আসবে না, কোনো গ্যাঞ্জাম নাই। আসলে একদম থার্ড কলামে লিখে দিবা, আর না আসলে লিখবা না। বুঝছি? আচ্ছা, এবার আমরা গ্রাজুয়ালি যাই। এরপরে কি আছে? হাতে নগদ। হাতে নগদ মানে কি? হাতে নগদ মানে বিজনেসে যে টাকা আছে, তাহলে এটা আমাদের কি? সম্পদ। এটা আমাদের কি? সম্পদ। এখন এই সম্পদ কি মানে অনেক বছর স্থায়ী থাকবে নাকি এটা যে কোনো সময় চেঞ্জ হতে পারে? চেঞ্জ হতে পারে। তাহলে এটা আমাদের কি? চলতি সম্পদ। তাহলে দেখো হাতে নগদ দেখলাম চলতি সম্পদে। দেখো চলতি সম্পদে কিন্তু গ্যাঞ্জাম আসবে। হাতে নগদ কয় টাকা? 50,000 টাকা। দেখো ফার্স্ট কলামে লিখছি। ফার্স্ট কলামে কেন লিখছি? কারণ এটার সাথে সমন্বয় আমি দিয়েছি, যেটা পরীক্ষা আসতেও পারে। আসলে 5 নম্বর সমন্বয় দেখো, বলছে ক্যাশ বাক্স থেকে 5,000 টাকা চুরি হলো। তার মানে আমাদের হাতে টাকা ছিল কয় টাকা? 5,000 টাকা, 50,000 টাকা। এই যে হাতে টাকা ছিল কয় টাকা? 50,000 টাকা। এখন ক্যাশ বাক্স থেকে 5,000 টাকা চুরি হয়েছে, তাহলে হাতে টাকা 50,000 টাকা, এটা বলা কি ঠিক হবে? ভুল হবে। তাহলে এই যে চুরি হয়েছে এই টাকাটা আমাদের কি করতে হবে? এখান থেকে মাইনাস করতে হবে। বুঝতেছো? লজিক্যাল কথা, এগুলো মুখস্থ কি করবা? বুঝেই তো যাচ্ছে, টাকা চুরি হলে টাকা কমছে না, তাহলে এখানে কি মাইনাস বিবিধ ক্ষতি। এটাকে কি বলে? বিবিধ ক্ষতি। কয় টাকা? 5,000 টাকা। এটা মাইনাস করে কত আসলে আমাদের? 45,000। মানে হাতে টাকা আছে এখন কয় টাকা? 45,000 টাকা। এরপরে আসি বেতন। বেতন আমাদের কি? ব্যয়। বেতন আমাদের কি? ব্যয়। কিন্তু বেতনের পাশে ব্র্যাকেটে কি বলছে? 14 মাস। তাহলে বেতন কি পুরো 14 মাসের টাকা ব্যয় বলা যাবে? না স্যার। দেখো বুঝো আস্তে আস্তে, বেতন কিন্তু পুরো 14 মাসের টাকা ব্যয় বলা যাবে না। কয় মাসের টাকা ব্যয় বলা যাবে? 12 মাসের টাকা। আমরা ম্যাথ 12 মাসের করি না, 12 মাসের বেতনকে আমরা ব্যয় বলতে পারবো। আর 2 মাসের বেতন যেটা, ওইটা আসলে আমাদের অগ্রিম বেতন। কি বেতন? অগ্রিম বেতন। আর অ্যাকর্ডিং টু দ্য রুলস অগ্রিম বেতন আমাদের জন্য কি হবে? সম্পদ হবে। লজিক কি? আমার যে কর্মচারী তাকে আমি অগ্রিম বেতন দিয়েছি, এই অগ্রিম বেতন দেওয়ার কারণে ভবিষ্যতে সে আমাকে কি করবে? সুবিধা দিবে। তাহলে আমি ভবিষ্যতে সুবিধা পাবো, এই কারণে এটা আমার জন্য কি হবে? সম্পদ হবে। তাহলে বেতনের এখানে সেগমেন্ট হলো দুইটা, একটা 12 মাস, 12 মাসেরটা হলো ব্যয়, আর একটা হলো 2 মাস। 2 মাসেরটা আমাদের জন্য কি হবে? সম্পদ হবে। তাহলে এই যে এখানে 2 মাসের অগ্রিম বেতনটাকে লিখতেছি অগ্রিম বেতন। এবং আই থিংক তোমরা জানো যে অগ্রিম বেতন কিভাবে বের করতে হয়। এই যে 28,000 টাকা, এটা কয় মাসের বেতন? 14 মাস। তাহলে 28,000 কে আগে ক্যালকুলেটরে 14 দিয়ে ভাগ করব। 14 দিয়ে ভাগ করলে কয় মাসেরটা আসবে? 1 মাসেরটা। কিন্তু অগ্রিম বেতন কি 1 মাসের? কয় মাসের? 2 মাসের। তাহলে আবার 2 দিয়ে গুণ করব, তাহলে কত আসে? 4,000 টাকা। তাহলে অগ্রিম বেতনটা কিভাবে বের করতেছি? 28,000 ভাগ কত? 14 আর গুণ কত? 2। তাহলে অগ্রিম বেতন কয় টাকা? 4,000 টাকা লিখে দিলাম। আচ্ছা, এরপরে দেখি মনিহারি। মনিহারি আমাদের কি? মনিহারি আমাদের ব্যয়। মনিহারিকে সম্পদ বলা হয় না, কারণ এটার স্থায়িত্ব একটু অনেক কম, আবার মূল্য অনেক কম, এই জন্য এটাকে সম্পদ বলা হয় না। এটা আমাদের কি? ব্যয়। তো এটা এখানে লেখা যাবে? যাবে না। দেখো দেনাদার, এই যে দেনাদার, ঝামেলা শুরু হয়েছে। দেনাদার আমাদের কি? সম্পদ। তোমাদের এসএসসি তে এই সম্পদে আর্থিক অবস্থা বিরুদ্ধে গ্যাঞ্জাম আসলে এই দেনাদার নিয়ে আসবে, এটাই সমস্যা। তো আমরা দেনাদার দেখে আমি সব লজিক্যালি এক্সপ্লেইন করতেছি, শোনো। তো আগে লিখলাম দেনাদার। এখন দেনাদার মানে দেখো মাথায় আগে মাথা খাটাইতে হবে যে দেনাদার মানেটা কি। দেনাদার মানে হলো কিছু মানুষ যার কাছে আমরা টাকা পাই। এই যে 1,20,000 টাকা, তাহলে এটা ফার্স্ট কলামে লিখলাম কয় টাকা? 1,20,000 টাকা। তাহলে কিছু মানুষ আছে যেসব মানুষের কাছে আমি 1,20,000 টাকা পাই। কেন পাই? তাদের কাছে আমি পণ্য বেচছিলাম, ধারে পণ্য বেচছি, এবার এদের কাছে আমি টাকা পাই। অ্যাকাউন্টিং এর ভাষায় এদেরকে কি বলে? দেনাদার বলে। বুঝছো? দেখলাম দেনাদার। এবার দেখো সমন্বয়ে দেনাদার সংক্রান্ত এসএসসি তে যত ঝামেলা আসতে পারে আমি এখানে দিছি, একটু সিরিয়াসলি শোনো, কাজে লাগবে। সমন্বয় 2 নম্বরে দেখো বলছে বিক্রয় 20,000 টাকা হিসাবভুক্ত হয়নি। বিক্রয় মানে কি? পণ্য বিক্রয় করা হয়েছে। এখন এই যে সমন্বয় 2 নম্বরে এই বিক্রয়টা কি নগদে হয়েছে না বাকিতে হয়েছে বলা আছে? বলা নেই। মনে রাখবা আমাদের আর্থিক বিবরণীতে অধ্যায় 10-এ আর্থিক বিবরণীতে সমন্বয়ে যদি ক্রয় বিক্রয়ের কথা বলা থাকে এবং এই ক্রয় বিক্রয় নগদে হয়েছে না বাকিতে হয়েছে যদি মেনশন করা না থাকে, তাহলে সেটা বাকিতে। কি বললাম? বাকিতে। তাহলে বিক্রয় 20,000 টাকা হিসাবভুক্ত হয়নি মানে কি? আমি কারো কাছে পণ্য বিক্রি করছি, কয় টাকা পণ্য বিক্রি করছি? 20,000 টাকা, কিন্তু আমি হিসাবে লিখি নাই।
এই যে আমি যে পণ্য বিক্রি করছি এটা নগদে করছি না বাকিতে করছি? যেহেতু বাকিতে করছি তাহলে আমার দেনাদার কি এখন 1,20,000 বলা যাবে? কত টাকা বলতে হবে? 1,40,000। অলরেডি আমি মানুষের কাছে 1,20,000 টাকা পাইতাম, এখন আবার নতুন করে একজনের কাছে 20,000 টাকার পণ্য বিক্রি করছি, বলছি যে ভাই ঠিক আছে পরে টাকা দিন, তাহলে কি এখন আমি মানুষের কাছে কি 1,20,000 টাকা পাই? কত পাই? 1,40,000 টাকা। ভাই লজিক, ঠিক আছে? তাহলে এই যে এখানে লিখলাম কি যোগ ধারে বিক্রয়, এটা কয় টাকা? 20,000 টাকা। বুঝছো এটা? এবার অলিখিত বিক্রয় ফেরত 5,000 টাকা, মানে হলো কি এটা বুঝো নাই? অলিখিত বিক্রয় যোগ হয়েছে, এরপর বলছে অলিখিত বিক্রয় ফেরত 5,000 টাকা, মানে কি আমি কারো কাছে পণ্য বিক্রি করছিলাম, সে পণ্য নিয়ে গেছে বাসায়, এখন এই 5,000 টাকা পণ্যে তার কোনো সমস্যা হয়েছে, রিজেকশন পাইছে, রিজেক্ট মাল পাইছে, সে বললো যে ভাই এই পণ্যটা আমি নিব না, এটা ফেরত নিয়ে নেন। এটাকে কি বলে? বিক্রয় ফেরত। আমি বললাম আচ্ছা ঠিক আছে, কিন্তু এটা যে হিসাবে লিখতে হবে আমি লিখি নাই বলে, ঠিক আছে? তাহলে এখন আমি আমার দেনাদার 1,40,000 টাকা, এটা বলা কি ঠিক হবে? ঠিক হবে না। এখন বলতে হবে কত? 35,000। কেন? 5,000 টাকা পর্যন্ত ফেরত দিয়ে দিছে, এখন তো মানুষের কাছে আমি 1,40,000 পাই না, কত পাবো? 1,35,000, কারণ 5,000 টাকা পর্যন্ত ফেরত দিয়ে দিছে। বুঝতেছো তো? প্র্যাকটিক্যালি লিংক করার চেষ্টা করো। তাহলে মাইনাস বিক্রয় ফেরত কত টাকা? 5,000 টাকা। আচ্ছা, এবার এখানে বলছে দেনাদারের 5,000 টাকা দেউলিয়া হলো। দেউলিয়া এই কথাটা মানে হলো নিঃস্ব হয়ে গেছে, মানে ওই লোকটা আমাকে আর টাকা দিবে না, সে বাদ। তাহলে এটাকে কি বলা হয়? কুরিন বলা হয়। এখন এটা কি আমাদের মানে পুরান কুরিন, আগের কুরিন নাকি নতুন কুরিন? নতুন কুরিন। তাহলে এই যে দেনাদারের কাছ থেকে যে 5,000 টাকা কুরিন হয়ে গেল, এটার কারণে আমাদের দেনাদার বাড়বে না কমবে? কমবে। মানে আমাদের দেনাদার এখন এখানে কত আসছিল? 1,35,000 পর্যন্ত আসছিল না? ওই 1,35,000 টাকা দেনাদারের মধ্যে 5,000 টাকা দেনাদার আবার দেউলিয়া হয়ে গেছে, সে আমার কাছে মাফ চাইয়া বলছে যে ভাই আমি টাকা দিতে পারবো না, আমার মাফ করে দেন। বুঝা গেছে? তাহলে এটা আমাদের দেনাদারকে বাড়াবে না কমাবে? কমাবে। তাহলে মাইনাস নতুন কুরিন কয় টাকা? 5,000 টাকা। এগুলা মাইনাস করে আমাদের দেনাদার আসলো কয় টাকা? 1,30,000 টাকা। এবার দেখো পাশে বলছে অবশিষ্ট দেনাদারের উপর 10% কুরিন সঞ্চিতি ধরো। অবশিষ্ট দেনাদার কোনটা? এই যে এটা। আমাদের একদম শুরুতে দেনাদার ছিল কত? 1,20,000, আর এখন একদম রিয়েলি দেনাদার আছে কত? 1,30,000, তাই না? এখন উনারা বলছে অবশিষ্ট দেনাদার, অবশিষ্ট দেনাদার কত? 1,30,000। এইটার উপর বলছে 10% কুরিন সঞ্চিতি ধরতে। দেখো কুরিন সঞ্চিতি, এটার জ্ঞানজাম আমি আগে আলোচনা করছি, ভিডিও ক্লাসও দিছি আগে, এটা ঝামেলা আলোচনা করা শেষ। এখন এখানে আসলে কুরিন সঞ্চিতি, এই যে নতুন কুরিন সঞ্চিতি, এই ব্যাপারটা কি? এই যে দেনাদাররা যদি এরকম ধুমধাম টাকা মেরে দেয়, এটা সমস্যা না? সমস্যা। এখন এই সমস্যাটাকে আমি যদি ট্যাকেল করতে চাই, ট্যাকেল করার জন্য আমি এখন কিছু সেভিংস করে রাখলাম, প্রফিটের টাকা থেকে, ব্যবসার যে প্রফিট থেকে এখন কিছু সেভিংস করে রাখলাম। কেন? ভবিষ্যতে যদি কেউ আমার কুরিন হয়, কুরিন হলে এটা দিয়ে আমি সেটা ট্যাকেল আপ করবো। এটাকে বলা হয় কি? কুরিন সঞ্চিতি। ঠিক আছে? তাহলে এই যে দেনাদারের উপর যে 10% কুরিন সঞ্চিতি ধরতেছি, তাহলে 1,30,000 10% কত? 13,000। একটু শুনো, হ্যাঁ 13,000 শুনো, দেখো 13,000 টাকা হলো নতুন কুরিন সঞ্চিতি। মানে কি? এই যে দেনাদাররা টাকা মেরে দিচ্ছে, এই জন্য আমি নতুন করে কুরিন সঞ্চিতি রাখছি কত? 13,000। আচ্ছা, নতুন করে কুরিন সঞ্চিতি আমি কেন রাখছি? দেনাদারের উপর আমার পুরোপুরি বিশ্বাস নাকি অবিশ্বাসের জন্য? অবিশ্বাস। মানে এই 13,000 টাকা দেনাদারকে আমি বিশ্বাস করতে পারতেছি না, সন্দেহ করতেছি। ঠিক আছে? আর অ্যাকাউন্টিং এর একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্ট অনুযায়ী এই চলতি সম্পত্তির মূল্য অ্যাকাউন্টিং সবসময় কমিয়ে দেখানোর চেষ্টা করে, রক্ষণশীলতার নীতি। তাহলে যেহেতু এই 1,30,000 টাকা দেনাদারের মধ্যে সন্দেহ করতেছি কত টাকা দেনাদার? 13,000 টাকা দেনাদার। এই যে কুরিন সঞ্চিতি কত আসছে? 13,000। মানে এই 13,000 টাকা আমার কি দেনাদার এখনো মারছে? 13,000 মারে নাই, কিন্তু আমি সন্দেহ করে আমি 13,000 টাকা সঞ্চিতি করে রাখছি যে এরা হয়তো ভবিষ্যতে টাকা মারতে পারে। তো ওই চিন্তা করে আমি এখনই এই দেনাদারকে কি করব? কমায় দেব। বুঝতেছো? তাহলে এই যে নতুন কুরিন সঞ্চিতি, যেটা নতুন কুরিন সঞ্চিতি 13,000 টাকা, এটাও আমাদের মাইনাস যাবে। মাইনাস যে আমাদের অ্যাকচুয়ালি দেনাদার কত আসলো? 1,17,000। তাতে খেয়াল করো, হ্যাঁ এটা একটু ব্যাপারটা খেয়াল করো। এই যে নতুন কুরিন যেটা 5,000, নতুন কুরিন কত? 5,000। এই যে এই লোক কি আমার টাকা মারবে নাকি মেরে দিছে, নাকি মারবে আমি সন্দেহ করতেছি। এটা কিন্তু মেরে দিছে, নতুন কুরিন কি আমার টাকা মেরে দিছে, এটা মাইনাস করে দিছে। আর এই যে নতুন কুরিন সঞ্চিতি, মানে কি আমি নতুন করে সঞ্চিতি রাখছি 13,000 টাকা। কেন সঞ্চিতি রাখছি? দেনাদার টাকা মেরে শিওর দিছে নাকি মারবে আমি সন্দেহ করতেছি?
সন্দেহ করতেছি, দেনাদার কিন্তু এখনো মারে নাই, কিন্তু অ্যাকাউন্টিং এর কনসেপ্ট কোনটা? আমি এদেরকে সন্দেহ করতেছি, আমি দেনাদার কমাই দিই। এভাবে চিন্তা করা হয় অ্যাকাউন্টিং, মানে আমার সম্পদ আমি কমিয়ে দেখাবো। বুঝা গেছে আমার কথা? তাহলে নতুন কুরিন সঞ্চিতি 13,000 টাকা, এটা মাইনাস দিয়ে আসলো কত? 1,15,000। এগুলো লজিক বললাম, ঠিক আছে? আর যারা লজিক এত ধরে রাখতে পারো না তাদেরকে আমি একটু বলতেছি, হ্যাঁ মনে রাখবা, দেনাদারের সাথে এই অলিখিত বিক্রয়, ধারে বিক্রয় তো যোগ হবে, সমন্বয়, বিক্রয় ফেরত সমন্বয় কি হবে? বিয়োগ হবে। আর মনে রাখবা, দেনাদারের নিয়ে যদি নিচে সমন্বয় যদি কুরিন থাকে অথবা কুরিন সঞ্চিত থাকে, দুইটাই এখানে বিয়োগ যাবে। এটা তো মানে লজিক ছাড়া মুখস্থ কথা বললাম। সমন্বয়ে যদি কুরিন সঞ্চিতি থাকে, সবই দেনাদারের সাথে কি যাবে? বিয়োগ যাবে, এগুলা কখনো যোগ যাবে না। আর দেনাদারের আইটেম লেখার সময় একটা জিনিস মনে রাখবা, দেনাদারের সাথে রেওয়া মিলের কোনো কিছু কাজ হবে না ভাই। শুভ খেয়াল রাখবে এটা। দেনাদারের সাথে এই যে দেনাদার যে লিখছি আমরা, দেনাদারের সাথে রেওয়া মিলের কোনো আইটেমের কাজ হবে না। রেওয়া মিলের কুরিন সঞ্চিতি এখানে আনছি না, কারণ ওগুলা দেনাদারের সাথে অ্যাডজাস্ট করাই আছে। এই হলো আমি দেনাদার নিয়ে যা বললাম, এগুলা জানলে হবে, খেয়াল করে ওগুলা। হ্যাঁ আচ্ছা, এরপরে আসি দেনাদার শেষ, কুরিন সঞ্চিতি। এটা আমি কেন দিছি? কারণ অনেকে কি এই রেওয়া মিলের যে কুরিন সঞ্চিতি এটা দেনাদারের সাথে অ্যাডজাস্ট করতে চায়, কিন্তু হবে না। এটা কেন হবে না? কারণ রেওয়া মিলের কুরিন সঞ্চিতি এগুলো দেনাদারের সাথে অ্যাডজাস্ট করেই এই দেনাদারটা দেওয়া আছে 1,20,000। বুঝছো? ভাড়া আয় আমাদের কি? আয়। এটা কি আমাদের? আয়। এটা কি আসবে এখানে? আসবে না। আসবে এখানে? বিজ্ঞাপন এটা আমাদের কি? ব্যয়। এটা আসবে না। বিনিয়োগের সুদ এটা আমাদের কি? আয়। এবার শোনো, একটা লুকানো চলতি সম্পদ। অনেক ভালো স্টুডেন্টরা এই চলতি সম্পদে আইসা ঠেকে, দেনাদারে ঠেকে না। কিন্তু এখন যে চলতি সম্পদের কথা বলতেছি এটা এসে ঠেকে অনেক ভালো স্টুডেন্ট। একটু ভালো করে খেয়াল করো, হ্যাঁ ভালো করে খেয়াল করো। এই যে বিনিয়োগের পাশে 10% দেওয়া আছে, কেন দেওয়া আছে? এটার উপর সুদ হবে। আমি কোথাও যে বিনিয়োগ করছি ওইখান থেকে আমি কি পাবো? সুদ পাবো। কত পার্সেন্ট সুদ পাবো? 10%। এখন এখানে বিনিয়োগের সুদ দেওয়া আছে কয় টাকা? 2,000 টাকা। মানে কি আমি যেখানে বিনিয়োগ করছি ওইখান থেকে সুদ পাইছি কত? 2,000। কিন্তু আমাকে এখন একটু চেক আউট করতে হবে আসলে কি বিনিয়োগের সুদ 2,000 টাকা কিনা। রিল্যাক্স, ভালো করে বুঝো আগে। দেখো বিনিয়োগের সুদ কিন্তু পাইছি আমি 2,000, কিন্তু আমাকে এখন এই যে 10% করে চেক আউট করে দেখতে হবে যে বিনিয়োগের সুদ কি আসলে 2,000 কিনা। তো দেখি আমরা, দেখো 90,000 বিনিয়োগ কত? 90,000। দেখো 90,000 ইন্টু কত পার্সেন্ট? 10%। কত আসে? 9,000। তার এর আগে ক্লাসে আমি বলছিলাম, দেখি জুবাইদ মনে আছে কিনা, যে কোনো কিছুকে পার্সেন্ট করলে, এই যে পার্সেন্ট করছি, পার্সেন্ট করলে আসছে কয় টাকা? 9,000 টাকা। এই 9,000 টাকা এটা কয় মাসের সুদ? 12 মাসের সুদ। আমি বলছিলাম কিন্তু সুদ ধরা বা অপচয় ধরার ক্ষেত্রে কখন যদি তুমি পার্সেন্ট করো, জাস্ট পার্সেন্ট করার পর যেটা আসে এটা কয় মাসের? 12 মাসের। মাথায় রাখতে হবে এটা। কিন্তু ভাই দেখো বিনিয়োগটা আমরা করছি কবে? 1/7/2024-এ, ঠিক আছে? মানে 7 নম্বর মাসের 1 তারিখে আমরা বিনিয়োগ করছি। তো বছরের শুরুতে বিনিয়োগ করছি? তো বছরের শুরুতে বিনিয়োগ করি নাই, করছি বছরের মাঝখানে। বছরের মাঝখানে বিনিয়োগ করে পুরো 12 মাসে 9,000 টাকার সুদ, এটা আশা করা কি ঠিক হবে? ঠিক হবে না। আমরা যখন বিনিয়োগ করছি তখন থেকে সুদ পাবো। বিনিয়োগ করছি কয় নম্বর মাসে? 7 নম্বর মাসে। 7 নম্বর মাসের কয় তারিখে? 1 তারিখে। তাহলে 7 নম্বর মাসের সুদ পাবো নাকি পাবো না? পাবো, কারণ 1 তারিখে বিনিয়োগ করছি। তাহলে দেখো 7 নম্বর মাসের সুদ পাবো, 8, 9, 10, 11, 12, 6 মাসের সুদ পাবো। তাহলে এটাকে আবার একটু ঝামেলা করতে হবে। এটা পার্সেন্ট বললে কয় মাসের আসে? 12 মাসের। তাহলে এখন আমি এটাকে কি করব? 12 দিয়ে ভাগ করব। 12 দিয়ে ভাগ করলে কয় মাসেরটা আসবে? 1 মাসেরটা। কিন্তু সুদ কয় মাসের ধরতে হবে? 6 মাসের। তাহলে গুণ করলাম কত দিয়ে? 6 দিয়ে। তাহলে আসে কত? 4,500। তাহলে বিনিয়োগ যেখানে করছি ওইখান থেকে সুদ আমার পাওয়ার কথা কত? 4,500। কিন্তু বিনিয়োগের সুদ পাইছি কত? 2,000। আর বাকি 2,500 কি দিবে না? দিবে। তারা আমাকে হয়তো বলছে যে ভাই পরে নিয়ে। এখন এই যে তারা যে বলছে যে ভাই আমাকে আচ্ছা, তাহলে তারা যে আমাকে বিনিয়োগের সুদ 2,500 টাকা পরে দিবে, আমি যে পরে পাবো, এটা এখানে বলা আছে কোথাও? বলা নাই। এটা আমাকে এই যে বুঝে নিতে হবে, এটা একটা সমস্যা। তাহলে এখান থেকে আমরা একটা লুকানো সমন্বয় পাইলাম যে বিনিয়োগের বকেয়া সুদ কয় টাকা? 2,500 টাকা। এটা ক্রিটিক্যাল, এটা আসলেই ক্রিটিক্যাল। বিনিয়োগের বকেয়া সুদ কয় টাকা? 2,500 টাকা। এখন এই বিনিয়োগের বকেয়া সুদ এটা কি ভবিষ্যতে আমি দিব নাকি পাবো? পাবো। তো ভবিষ্যতে যা পাবো তো আমার কি সম্পদ। তাহলে এই যে চলতি সম্পদে লিখতেছি, দেখো বিনিয়োগের শেষ আরেকটু আছে, বিনিয়োগের বকেয়া সুদ কয় টাকা? কয় টাকা? 2,500।
ঠিক আছে? আর কয়েকটা দুই তিনটা আইটেম আছে শেষ করে। এই সমন্বয় আছে সমাপনী মজুদ 40,000 টাকা। সমাপনী মজুদ মানে কি? আমার দোকানের মধ্যে যেই পণ্যটা আমি এখনো বিক্রি করতে পারি নাই, ওটাকে কি বলে? সমাপনী মজুদ বলে। বুঝা গেছে? সমাপনী মজুদ আমাদের কি সম্পদ। কি ধরনের সম্পদ? চলতি সম্পদ। আবার বলছে যে যার মধ্যে 5,000 টাকার অব্যবহৃত মনিহারি আছে, মানে এই 40,000 টাকার মধ্যেই 5,000 টাকার অব্যবহৃত মনিহারি আছে, তাহলে সমাপনী মজুদ পণ্য কি আসলে 40,000? কত? 35,000। এটা আমাদের চলতি সম্পদে লিখতেছি। দেখো সমাপনী মজুদ কয় টাকা? 35,000 মাইনাস করে দেখাই দিও। আর এই যে দেওয়া আছে যে 5,000 টাকার অব্যবহৃত মনিহারি, এই অব্যবহৃত মনিহারিটা আমাদের কি? সম্পদ। মনিহারি আমাদের ব্যয়। মনিহারি কি? আমাদের ব্যয়। কিন্তু অব্যবহৃত মনিহারি মানে যেটা ইনট্যাক্ট অবস্থায় পড়ে আছে আমার কাছে, আমি এখনো ইউজ করি নাই, তাহলে ওইটার কি ব্যয় বলে লাভ আছে? এটা তো আমি খরচ করি নাই এখনো, তাহলে এইটা আমাদের কি? সম্পদ। অব্যবহৃত মনিহারি আমাদের সম্পদ। কি ধরনের সম্পদ? চলতি সম্পদ। তাহলে এই যে লিখতেছে অব্যবহৃত মনিহারি কয় টাকা? 5,000। শেষ। এখন হলো অলিক সম্পদ, লাস্ট। অলিক সম্পদ একটাই, তুমি মনে রেখো। তো অলিক সম্পদ 9-10 এ একটা, সেটা আমি কি বলছিলাম? বিলম্বিত বিজ্ঞাপন। সেটা কি? বিলম্বিত বিজ্ঞাপন। এবং বিলম্বিত বিজ্ঞাপন কি এটা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি না, বিজ্ঞাপন নিয়ে আমার একটা আলাদা ক্লাস আছে, এখন আর আলোচনা করে সময় নষ্ট করে লাভ নেই। দেখো সমন্বয়ে 6 নম্বরে বলছে যে বিজ্ঞাপনের 2/5 অংশ বিলম্বিত করো। বিজ্ঞাপন আমাদের কত? 40,000। 40,000 এর 2/5 মানে গুণ 2 ভাগ কত? 5, তাহলে 16,000 আসে। কত আসে? 16,000। 16,000 বিলম্বিত করো মানে বিজ্ঞাপন মোট হলো 40,000। 40,000 এর এই 16,000 হবে আমাদের বিলম্বিত মানে খরচ হয়নি। তাহলে এটা আমাদের কি? সম্পদ। কি ধরনের সম্পদ? অলিক সম্পদ। এই অলিক সম্পদই একটা, সেটা হলো কি? বিলম্বিত বিজ্ঞাপন। এখন বিলম্বিত বিজ্ঞাপন এটা কিভাবে বের করব? 40,000 গুণ 2 আর ভাগ 5, তাহলে কত আসে? 16,000 আসে। এই যে লিখলাম। আর চলতি সম্পদ এগুলো একটু যোগ করে দেখো তো কত আসে। 40 2,00,000 মোট সম্পদ এগুলো কত আসে? যাই হোক, এই যে এবারে সম্পদের চারটা যোগ করে যেটা আসে এটা নিচে আমাদের যোগফল দিন শেষ। তো এই হলো আর্থিক অবস্থার সম্পদ। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ।